নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী চোখ রাখছি মুহূর্তের সংবাদে। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়। আয়োজিত কর্মশালায় শিশু সুরক্ষা আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। শিবিরে উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রেখে বলেন, যারা শিশু সুরক্ষা কমিশনের দায়িত্বে আছেন তাদের হৃদয় দিয়ে কাজ করতে হবে, কারণ তাদের অনেক দায়িত্ব, যেমন শিশু হোমগুলিতে নিয়মিত পরিদর্শন করে শিশুদের পরিচর্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন শিশু সুরক্ষা কমিশনের কর্মীদের। মন্ত্রী এদিন আলোচনা করতে গিয়ে শিশু হোমগুলির প্রসঙ্গে বলেন, তিনি কিছুদিন আগে একটি শিশু হোমে গিয়ে প্রত্যক্ষ করেছেন শিশুদের জন্য শুধু ভাত আর ডাল রান্না করে বাড়ি চলে গেছে রান্নার কাজে নিয়োজিত মহিলা, কিন্তু শিশুরা ভাত আর ডাল দিয়ে কিভাবে খাবে সেটা একবারের জন্য ভাবেননি সেই মহিলা। তাই এই বিষয়গুলো শিশু সুরক্ষা কমিশনের গুরুত্ব দিয়ে দেখা দরকার, যাতে শিশুরা সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে এবং তাদের পড়াশোনা সঠিকভাবে হয়। এদিনের শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। দুটার সময় রান্না হয়ে আছে, খাবার দেওয়া হবে, শুধুমাত্র ডাল রান্না হয়ে আছে, ভাত আর ডাল রান্না করবে, সেটা কারা দেখবে? আপনারা যারা চাইল্ড কমিটিতে রয়েছেন আপনাদের কাজ সেটা দেখা। আজকে রাত্রেও আমি 8টার সময় গিয়েছি একটা হোমে, আমি ইচ্ছা করে গিয়েছি, আমি মিডিয়ার লোককে নিয়ে যাই না, আমি এমনিতে গিয়েছি। 8টার সময় গিয়েছি, হোমটাতে দেখলাম, ঘুরলাম, ঘোরাঘুরি করার সময় আমি এখানে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম, রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়েছে। বলে কখন রান্না হয়? 5টায় রান্না হয়। ম্যাডাম 5টার সময় রান্না করে চলে যান। বলে খাবারটা ডিস্ট্রিবিউশন কে করবে? বলে বড় ছেলে যারা আছে এখানে তারা সেই খাবারটা ডিস্ট্রিবিউশন করবে। তো বলে চলো রান্নাঘরটায় যাই। রান্নাঘরে গেলাম, গিয়ে দেখলাম বড় একটা বর্তমানে ভাত রান্না করা আছে। আর খেজুরবাগান স্থিত চৌধুরী কমপ্লেক্সের রাস্তা সংস্কার না হওয়ায় ভোট বয়কট করবে জনগণ এবং আন্দোলনে নামতে প্রস্তুত হয়ে আছে বলে জানান তারা। দীর্ঘ 25 বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় এবার ভোট বয়কট করবেন বলে জানান স্মার্ট সিটির জনগণ। অভিযোগ, দীর্ঘ 25 বছর ধরে খেজুরবাগান স্থিত চৌধুরী কমপ্লেক্সের রাস্তা সংস্কার করার জন্য দাবি জানিয়ে আসছে স্থানীয়রা, কিন্তু রাস্তার সংস্কার করে দেওয়া হয় না। বরং লক্ষ্য করা যায়, ভোট আসলে ভোট পাখিরা ফুলঝুরি প্রতিশ্রুতি নিয়ে দরজায় দরজায় এসে হাজির হয়, আর ভোট মিটে গেলে তারা আর এলাকায় দেখা পাওয়া যায় না। বর্তমানে এলাকার কাউন্সিলরের কাছে বহুবার রাস্তাতেই সংস্কার করে দেওয়ার দাবি জানানো হলেও তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান বর্ষার মৌসুমে রাস্তাটি দিয়ে যাতায়াত করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ইঞ্জিন যেতে পারে না। অত্যন্ত বেহাল এই রাস্তা দিয়ে চলাচল করার দিন দিন মানুষের কাছে অসাধ্যকর হয়ে পড়েছে। তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছে ভোট বয়কট করার। শনিবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তারা জানান, সিপিআইএমের সময়ও রাস্তাটি সংস্কার হয়নি। তারপর বহু পরিশ্রম করে বিজেপিকে প্রতিষ্ঠিত করলেও রাস্তার সংস্কার হচ্ছে না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে যদি রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে তারা আগামী দিন পথ অবরোধ করবে এবং ভোট বয়কট করবে। কারণ তারা স্থানীয় 4 নং ওয়ার্ডের কাউন্সিলরের কাছে শুধুমাত্র রাস্তাটি সংস্কার করার জন্য দাবি জানিয়েছিল, কিন্তু তিনি ভোটের জয়ী হয়ে এলাকায় আর দেখাই দেননি মানুষকে। তাই মনস্থির করে নিয়েছে এবার আর ভোট দিতে যাবে না তারা, কারণ তাদের রাস্তাটি ভিআইপি রোড থেকে মাত্র 1 থেকে 150 মিটার দূরে। স্মার্ট সিটির অলিতে গলিতে যদি এই ধরনের রাস্তা হয় তাহলে এর চেয়ে ভালো রাস্তা জঙ্গলের মধ্যে রয়েছে। তারা সরকারের দিকে আঙ্গুল তুলে বলেন, এটাই কি উন্নয়ন? মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়রের উদ্দেশ্যে বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার এতদিন অতিক্রান্ত হয়ে গেলেও রাস্তাটির দিকে কোনো নজর দিচ্ছে না। আরও বলেন, ভিআইপি রোডের পাশে এই ধরনের রাস্তা প্রদীপের নিচে অন্ধকারের মতো। দৈনিক 5 থেকে 6 শতাধিক মানুষ রাস্তাটি দিয়ে যাতায়াত করে, দুর্ভোগের অন্ত নেই। এই হলো আমাদের মেন। তো আমরা অতটুকু চাইব মাননীয় মেয়র কিংবা পুরমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, রাস্তাটিকে পুনরুদ্ধার করে এবং রাস্তাটিকে যাতে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা অ্যাটলিস্ট এটা চাই না যে আমাদের পিস করতে লাগবে, মানুষ চলাচল করতে পারে সেই উপযোগী যেন করে দেওয়া হয়। এটা আমাদের মেন অনুরোধ থাকবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বোনরা হাঁটতে পারছে না, একটু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বেরোবে, বা একটু সাপোজ মনে করুন আজকে একটা কিছু হলো বা একটা বাড়িতে আগুনই লাগলো, একটা ফায়ার সার্ভিস ঢুকবে, সেই ব্যবস্থা নেই। কিন্তু
বাইসাইকেল নিয়ে যাতায়াত করতে পারছি না। আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি, বাইক অন্যরা কি করছে, ওদের বাইক রেখে আসে সামনের বাড়িতে। মেইন রোডে ভিআইপি থেকে আমাদের দূরত্ব 200 মিটার হবে না, এটাই বলছি। এটা প্রদীপে মানে কি বলে, প্রদীপের নিচে অন্ধকার। আমাদের বাড়ি থেকে সেক্রেটারির দূরত্ব ঢিলছড়া দূরত্ব, বাট আমাদের এই অবস্থা। তো এটাই আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের রাস্তাটিকে যত মানে শীঘ্রই সম্ভব এটাকে যেন সংস্কার করা। বিগত দিনে প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাসকে রাস্তাটি সংস্কার করে দেবার জন্য দাবি করা হলেও তিনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই এবার আন্দোলনের পথে হাঁটতে শুরু করেছে আবাসনের জনগণ এবং আগামী দিনে ভোট বয়কট করে মুখ্য জবাব দিতে প্রস্তুত হয়ে আছে বলে জানিয়ে দিয়েন তিনি। শান্তন টিভি। কদমতলা ব্লকের অধীন কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এলাকার বিধায়ক ও পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলে শুধু নিজ আয় উপার্জন বাড়ানোর চিন্তা করে, তাই তাদের ধাপ্পাবাজি ভাষণ আর গ্রহণ করবে না জনগণ, যা স্পষ্ট হচ্ছে মানুষের বিক্ষোভের মধ্য দিয়ে। বাম আমল হোক কিংবা বর্তমান রাম আমল, উভয় আমলে গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দশা, এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। এই অভিযোগ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায় 54 নং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রটি বাম দুর্গ বলে পরিচিত। সেখানে বর্তমান বিধায়ক রয়েছেন ইসলাম উদ্দিন। বিধায়কের বাড়ির সামনে রয়েছে কুর্তি গ্রাম পঞ্চায়েত। এই কুর্তি গ্রাম পঞ্চায়েতের 4 ও 7 নং ওয়ার্ড এলাকার সাধারণ জনগণদের পথ চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তাটির 500 মিটার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। বিগত বাম আমল থেকে বর্তমান বিধায়ক ইসলাম উদ্দিন তখন ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান। পরবর্তী সময় কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ও বর্তমান বিধায়ক তিনি। বিধায়ক মহাশয়ের একের পর এক পদের পরিবর্তন হলেও বাম শাসনে এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। 2018 নির্বাচনে গোটা ত্রিপুরা রাজ্যে বিজেপির দখলে আসে তখনও 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম দলের বিধায়ক হিসেবে নির্বাচিত হন ইসলাম উদ্দিন। পরে 2023 সালে বিধানসভা নির্বাচনে পুনরায় তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা থাকায় কুর্তি গ্রাম পঞ্চায়েতে 7 ও 4 নং ওয়ার্ড এলাকার সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এই রাস্তা সংস্কারের জন্য, কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিধায়ক। 2019 বিধানসভা নির্বাচনে কুর্তি গ্রাম পঞ্চায়েত যখন বিজেপি দলের দখলে আসে তখন গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন সুব্রত শব্দকর। অভিযোগ ওই ওয়ার্ডের বাসিন্দাদের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা পঞ্চায়েতে ক্ষমতায় আসলে এই রাস্তা সংস্কার করা হবে, কিন্তু প্রধানের প্রতিশ্রুতি ছিল শুধু মুখেই। এখন পর্যন্ত পালনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রধান, এমনটাই অভিযোগ গ্রামবাসীর। এটা 54 কদমতলা কুর্তি বিধানসভা, এটা বিগত তো 35 বছর 25 বছর আছিল বামফ্রন্ট সরকার, তখনও রাস্তাটা আমরা আর বনছে না। সামান্য মাটির রাস্তা করিয়া ইটুর দিয়া মোটামুটি আমরা এটা একটা যাতায়াত করতাম পারলাম মোটামুটি। এখন বিগত 5 বছর আইল বিজেপি সরকার, আবার পরে এই রাস্তা নিয়ে কিছু হামলা হয়েছে, কেস মামলা হয়েছে। তখন আমি কদমতলা দারোগা বাবুর সামনে কইছি স্যার কথা যে এই রাস্তা তো কাজ হওয়া দূরের কথা, এটা তারা বিজেপি যারা আছে পঞ্চায়েতে প্রধান হোক মেম্বার হোক তারা এটাতে একটা দিন কুদালু লাগাইছেন, আমি এরকম কইছি। তখন আমার ঘরে কিছু রাগিত হয়েছে, এটা নিয়ে বাঁকা জলগুলাগুলি হয়েছে। এখন রাস্তাটা এমন বেহাল হয়েছে আমরা আরতে পারিয়ার না, আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজে দিতাম পারিয়ার না, খান্দ করি খুলো করি বইয়া মেইন রোডে লইয়া যাইতে লাগে, নিয়ে বাচ্চারারে দেওয়া লাগে। আবার স্কুল ভরে বাচ্চারারে সেখান থেকে গিয়া হোক মেইন রোডে তনে খুলো করি বইয়া বাড়িয়ে করে আনা লাগে। আমি গত 18 যে বিধানসভা নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় নির্বাচিত জয়ী ইসলাম উদ্দিন হওয়ার পরে যখন তাই আমরা এখানে গ্রামে ঢুকছেন বেশি লোকজনও লইয়া, আমি তাই একটু আমার আত্মীয় হিসাবে তান্ডে বাড়িয়ে করে নিছি, চা পান খাবাইছি। এরপরে আমরা পার্সোনাল আমি আমার আলাদা রুমও নিয়ে কইছি বুঝাইয়া ওলা কথা বলে তুমি যেমন হোক আমরা রাস্তাটার দিকে একটু লক্ষ্য করে রে ভাই, আমরা রাস্তাঘাটে চলতাম পারি না, আমরা বিরাট অসুবিধা। বলে হইব আমি কথা দিলাম রাস্তা হইব। এরপরেও তানে বারবার বাড়ির যাইয়ার ফোন করিয়া কইয়ার
যে আমরা ওলা অসুবিধার মধ্যে পড়ছি, আমরা রাস্তাঘাট লই, আমরা রাস্তাঘাটে চলাচল করতাম পারিয়ান না। উপায় আছে ব্রাঞ্চে একটা রাস্তায়ও বেশ সুবিধা না, এইটা ভাই আমরা কোনো সময় যাওয়া আসা করি দেখিয়া ফেরাও মালিকানা রাস্তা অনেক সময় খুঁটি মারে, ঝগড়া করে বিবাদ। আমরা এই রাস্তাটার মধ্যে কিছু কাজ কাম করাইয়া দেব, মোটামুটি কোনো ধরনের সুবিধা নাই। কইয়ালেও ওইব জুবেদা খাতুনটে কইলেও বেঠি তার কিয়ালেও নাই। তারা কয় যারা মোটামুটি পঞ্চায়েত তারা বিজেপির আছে না 10 জন, তারা মোটামুটি এরা এখানে কঙ্কালের মতো বই রয়েছে, যা কিছু আইলো তারা লুটপাট করিয়া খাইলেই। তো মানে ইনো যে সর্বজনীন একটা রাস্তা, গ্রামে একজন মানুষ হঠাৎ করে স্ট্রোক হইলো বা কোনো অসুখ বিসুখ হইলো, এরে লইয়া রাত্রে কিরকম চিকিৎসা দিতে কেমনে কিতা করতে। এদিকে কয়েকদিনের বিরামহীন বৃষ্টিপাতের ফলে উক্ত রাস্তাটি ভগ্নাশয় পরিণত হয়ে রয়েছে। গাড়ি বাইক চলাচল তো দূরস্থ, পায়ে হেঁটে চলাচল মুশকিল হয়ে পড়েছে স্থানীয় জনসাধারণের। ওয়ার্ডের বিজেপি দলে নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন জুবেদা খাতুন এবং সিপিআইএম দলের প্রতিনিধি রয়েছেন তাজ উদ্দিন। উভয় দলের মেম্বাররা দেখে শুনেও না দেখার ভান করে চলছে বলে অভিযোগ। বিধানসভা অন্তর্গত কুর্তি গ্রাম পঞ্চায়েতে 4 এবং পুরানা 5 নতুন 6 এই দুইটা ওয়ার্ডের মানে প্রায় 200 থেকে 250 পরিবারের বসবাস এই রাস্তার উপরে। বিগত 10 বছর যাবৎ কুর্তি বিধানসভা এমএলএ আছেন ইসলাম উদ্দিন, তারও কোনো উদ্যোগ নাই এই রাস্তার ব্যাপারে। বিগত 5 বছর থেকে কুর্তি গ্রাম পঞ্চায়েত প্রধান আছে সুব্রত শব্দকর, তারও কোনো উদ্যোগ নাই। শুধু খোয়ার পরে খালি ওইব পঞ্চায়েত বছরও একদিনও কোনো না তারা। এরকম পরিস্থিতিতে গোটা পঞ্চায়েতের মানে কাজ কারবার খালি এই রাস্তা নাই, গোটা পঞ্চায়েতের মাঝে এমন মেইন রাস্তা বাদে গ্রামের কোনো রাস্তা আটার উপযোগী কোনো রাস্তাও নাই। কিন্তু তারার কাছে কোনো উদ্যোগ নাই, শুধু তারার মাত হইল গিয়া ওইব। তারা শুধু খালি মিটিং করতা মিছিল করতা গিলা খালি গোপনে মিটিং মিছিল এই পর্যন্ত, আর পঞ্চায়েত খোলার কোনো নামও নাই। আজকে যে কোনো মানুষের গিয়া পঞ্চায়েত গিয়া কিছু হইতো বা কিছু যদি হইতো, রাস্তাঘাট হইতো কি না হইতো। প্লাস এই ওয়ার্ডের বর্তমান যে মেম্বার যেই আছেন জুবেদা খাতুন, তানও কোনো উদ্যোগ নাই যে রাস্তাঘাট হইতো কি হইতো না। শুধু খালি নিজের চিন্তা কিলা হইতো, নিজে কিলা খাইতা বাস্তা খালি ও চিন্তা, রাস্তাঘাটের কোনো চিন্তা কেউ নাই। জুবেদা খাতুন কোন দলের? বিজেপির মেম্বার। প্লাস এই ওয়ার্ডের সিপিএম এর মেম্বার আছেন তাজ উদ্দিন, বিগত 10 বছর তাই মেম্বার, কিন্তু তারও কোনো উদ্যোগ নাই এই ওয়ার্ডের। কিন্তু এমএলএ তো আজকে দেখো 10 বছর তাই এমএলএ, কিন্তু এই ওয়ার্ড গাঁওসভারও তান গাঁওসভা তাই নিজে ও গাঁওসভার বসবাস করতা, কিন্তু তারও কোনো উদ্যোগ নাই রাস্তাঘাটে। বর্তমান যে এমএলএ আছেন, বর্তমান যে এমএলএ ইসলাম উদ্দিন 54 কদম তোলা করতে বিধানসভা, তান এই গাঁওসভা তো তান বাড়ি, কিন্তু তান কোনো গাঁওসভা রাস্তাঘাট কোনো যায় আসে তান কোনো তান শুধু তান চিন্তাত আছেন তাইন কিলা ফাইতা খাইতা কিলা তান কিলা অষ্টলিকা বানাইতা, তান নিজে কিলা জিও করতা, তান খালি শুধু খালি তান চিন্তা, তার কারো চিন্তাত নাই। আপনারা কি চাইতেছেন? আমরা এখন ব্লক থাকিয়া বা তবে সম্প্রতি ভোট বয়কট করার হুঁশিয়ারি চারদিক থেকে উঠে আসছে। রাস্তার উন্নয়ন নিয়ে ধাপ্পাবাজি ভাষণ আর গ্রহণ করছে না জনগণ, যা বারংবার স্পষ্ট হচ্ছে মানুষের বিক্ষোভের মধ্য দিয়ে। শ্যামন টিভি। শুক্রবার রাজধানীর অফিস লেন স্থিত শ্রম দপ্তরের অফিসে একটি চাকরি মেলার আয়োজন করা হয়। রাজ্যের 5টি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এদিন ইন্টারভিউর আয়োজন করা হয়। 5টি বেসরকারি সংস্থাতে মোট শূন্য পদের সংখ্যা 74টি। এদিন সকাল থেকে ওয়ার্কিং ইন্টারভিউ হয়। কর্মসংস্থানের জন্য চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের দীর্ঘ লাইন ছিল সকাল থেকে। তবে এদিন শ্রম দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মী ইঙ্গিত দিয়ে অনেকটাই বুঝিয়ে দিয়েছেন কতটা বেকার সমস্যার হাহাকার চলছে। তিনি বললেন, শূন্য পদে তুলনায় রাজ্যের বেকার যুবক যুবতীর সংখ্যা অনেক বেশি, কিন্তু সকলের জন্য চাকরির ব্যবস্থা নেই। এর পেছনে আরেকটি মূল কারণ হল উত্তর পূর্বাঞ্চলের সংস্থার অভাব। তবে উল্লেখ্য, সকাল থেকেই ছিল বেকার যুবক যুবতীদের দীর্ঘ লাইন। কয়েক শতাধিক যুবক যুবতী এদিনের চাকরি মেলায় অংশ নেয়। শূন্য পদের তুলনায় আবেদনকারী সংখ্যা এদের কয়েক গুণ বেশি থাকায় হতাশাগ্রস্ত হয়েছে বেকার যুবক যুবতীরা। ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওয়েস্ট ত্রিপুরার উদ্যোগে আজকে যে জব ফেয়ারটি হচ্ছে, আমাদের এখানে অফিস ভ্যানুতেই হচ্ছে জব ফেয়ারটা। তো এখানে মূলত 5 জন এমপ্লয়াররা আজকে পার্টিসিপেট করেছে। ওরা সবাই প্রাইভেট এমপ্লয়ার, বিভিন্ন প্রাইভেট কোম্পানি আমাদের রাজ্যে। তো ওরা আমি নামগুলো বলি: রিলায়েন্স জিও, পাথফাইন্ডার, এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউট, তারপর টকিং অনলাইন সলিউশন, ওরা রাইট, আর বাজার কলকাতা। ওরা সবার লোকেশন এখানেই আমাদের রাজ্যে। তো ওদের বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ধরনের ওদের ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন কোয়ালিফিকেশন ওরা চেয়েছে।
তো এখানে টোটাল পোস্ট হচ্ছে 74। তো তার জন্য আজকে সকাল থেকে এই ওয়াক-ইন ইন্টারভিউ চলছে। আগের যে মানে চাকরি মেলাগুলো হয়েছিল সেখানে কিরকম সাকসেস রেট রয়েছে? সাকসেস রেট তো অনেক ভালো, কারণ আমরা জানি যে মানে ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট অনেক বেশি। তো সবার জন্য তো চাকরির এত নেই, সংস্থান নেই। তো তবে যেটুকুই ভ্যাকেন্সি থাকে, যেহেতু আমাদের রাজ্যে বা নর্থ ইস্টে একটু কম প্রাইভেট এমপ্লয়ার কম, প্রাইভেট কোম্পানি কম, তো সেই অনুসারে ওইটাই আর কি, মানে যেরকম ভ্যাকেন্সি থাকে ওরা পেয়ে যায়। তারপরেও আছে ক্যান্ডিডেট, এর জন্য আমরা চেষ্টা করছি যে ত্রিপুরা রাজ্যের বাইরে যদি আমরা কিছু এমপ্লয়ার এখানে আনতে পারি আর কি। আচ্ছা, বিগত দিনের চাকরির মেলার তুলনায় এখন যে চাকরির মেলাটি হচ্ছে সেখানে কি কোনো অ্যাপ্লিকেশন বেড়েছে না কমেছে? অ্যাপ্লিক্যান্ট তো একরকমই, অ্যাপ্লিক্যান্ট একরকম, তবে কোম্পানি এখন আমরা আরও ভালো পাচ্ছি, আগে থেকে বেটার পাচ্ছি। এবং আমাদের চেষ্টা যে মানে বাইরের যে ভালো কোম্পানিগুলো ওরা যাতে এখানে এসে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দেয়। সর্বনিম্ন শিক্ষকতা এই আজকে যেটা হচ্ছে এখানে 8 পাস থেকে শুরু করে, 8 পাস না সরি 10 পাস থেকে শুরু হয়েছে আজকে। 10 পাস যেমন ড্রাইভারের পোস্ট আছে এখানে 10 পাস চেয়েছে, তারপর একদম বিকম এমকম পর্যন্ত আছে, এখানে অ্যাকাউন্টেন্টের পোস্টে নিচ্ছে ওরা বিকম এমকম চেয়েছে। আচ্ছা, রাজ্যের যুবকদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকছে? রাজ্যের যারা মানে জব সিকার যারা রয়েছে, মানে যারা নিজের কেরিয়ার বানাতে চাইছে, তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে মানে আমাদের এই ডিপার্টমেন্ট এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান ফর ট্রেনিং এই কাজই করে, কেরিয়ার নিয়ে কাজ করে, কেরিয়ার সার্ভিস দেয়। তো এটা অনেকে জানে না, তো না জানার কারণে ওরা এই সুযোগগুলো নিতে পারে না। তো সবাই মানে বিভিন্ন অপরচুনিটি সম্পর্কে জানতে এবং সেগুলো অর্জন করতে। নিট এবং ইউজিসি নেট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শুক্রবার প্রদেশ কংগ্রেস এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পোড়ানো হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ যখন সামনে উঠে আসে তখন দেশের মধ্যে প্রথমে আন্দোলনমুখী হয় কংগ্রেস। ত্রিপুরা রাজ্যেও প্রথম অবতীর্ণ হয় যুব কংগ্রেস। এই সরকারটা প্রশ্নপত্র ফাঁসের সরকার। তাদের একটাই উদ্দেশ্য, অর্থ কামাতে হবে। শিক্ষিত বেকাররা গোল্লায় যাক, ডাক্তারের নামে কিছু ভণ্ড ডাক্তার বের হয়ে আসুক, ভুল চিকিৎসা হোক, মানুষ মারা যাক, তাতে কিছু আসে যায় না এই সরকারের। তিনি বলেন, দ্বাদশ শ্রেণীতে অনুতীর্ণ ছাত্র ছাত্রীও এই পরীক্ষায় পাশ করে সুযোগ পেয়ে যাচ্ছে। এর দ্বারা স্পষ্ট শিক্ষিত ছেলে মেয়েদের অন্ধকারে ঠেলে দিতে প্রস্তুত সরকার। এটা বিরোধীরা হতে দেবে না। তিনি অভিযোগ তুলে আরো বলেন, গত 7 বছরে প্রায় 70টির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে সাজা দিতে দেখা যায়নি। তাই এই সরকার ভ্রষ্টাচারের সরকার এবং প্রেতাত্মার সরকার। কারণ এই ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রেতাত্মা ছাড়া সম্ভব নয়। তাই এই সরকার প্রেতাত্মার পরিচয় দিয়েছে। সুতরাং মোদী সরকার দুর্নীতিগ্রস্ত সরকার। তাই ত্রিপুরা থেকে কংগ্রেসের দাবি, দেশের বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে ফল প্রকাশ করতে হবে, যাতে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পায়। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন খবর বেরিয়ে আসে, সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় কংগ্রেস আর শাখা সংগঠন যুব কংগ্রেস, এনএসইউআই প্রতিবাদ মুখর হন এবং আমাদের রাজ্যেও এই ইস্যুকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রথমে মাঠে অবতীর্ণ হয় তার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি মোদী সরকার এটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার। তাদের একটা উদ্দেশ্য, মোটা অর্থ কামাতে হবে। শিক্ষিত বেকাররা গোল্লায় যাক, ডাক্তার ভবিষ্যৎ ডাক্তারের নামে কিছু ভণ্ড ডাক্তার বেরিয়ে আসুক, মানুষ মারা যাক, ভুল চিকিৎসা হোক, যারা অরিজিনাল স্থান আধিকারিক যারা করার কথা ছিল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো যারা পেয়েছে তারা দেখেছেন
তাহলে বিশাল নাম্বার পেয়েছে, কেউ কেউ তো 720 মধ্যে 720। এমন বহু ঘটনা হয়েছে যারা 720 পেয়েছে ঠিকই নিতে, কিন্তু 12-এ তারা ফেল হয়েছে। তাদের সায়েন্স গ্রুপে দেখলে ফেল। এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে। কাজে অন্ধকারে কানাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাজকে মোদী সরকার, এটা আমরা হতে দেব না। মোদী সরকার গত 7 বছরে দেশ জুড়ে 70টির মতো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। আপনারা বলুন, একটা দৃষ্টান্ত দিন যেখানে কারুর কনভিকশন হয়েছে, কারুর সাজা হয়েছে। মানুষের মেমোরি শর্ট লিভড। একের পর এক দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কোথায় সরকার? যারা দোষী, যারাই ষড়যন্ত্র লিপ্ত, যারাই পেপার লিক করে মোটা অঙ্ক কামাচ্ছে, মেধা মার খাচ্ছে, যারা অনুপযুক্ত তাদেরকে সুযোগ পাই দিচ্ছে, কোথায়? কাউকে পেয়েছেন, দেখতে পেয়েছেন সাদা হতে? কাজে এই ভ্রষ্ট সরকার, এটা প্রেতাত্মার সরকার না, কি উনি বলেন পরমাত্মা, এটা প্রেতাত্মার সরকার হিসাবে পরিচিত দিয়েছেন। প্রেতাত্মার দ্বারাই সমস্ত কাণ্ডকারখানাগুলো সম্ভব। কোন সজ্জন ব্যক্তি দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব না। কাজে মোদী সরকার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। একটি শব্দ নেই মোদীর মুখ থেকে। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শাখার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই অপদার্থ শিক্ষামন্ত্রী এমএচআরডি মিনিস্টারের পদত্যাগ করতে হবে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার মাধ্যমে যারা মেধাবী ছাত্রছাত্রীরা তারা যেন সুযোগ পায়। টাওয়ার নির্মাণ কাজের ম্যানেজারের ওপর দুষ্কৃতিকারীদের আক্রমণ, মামলা করা হলো বিলোনিয়া আদালতে। বিএসএনএল টাউন নির্মাণের কাজে ম্যানেজারের কাছে 20,000 টাকা দাবি মথার চুনোপুটি নেতাদের। বলে অভিযোগ, তাদের দাবি অনুযায়ী টাকা মিটিয়ে না দেওয়ায় বাড়িতে ফেরার পথে ধিতিশ্রী কোম্পানির ম্যানেজারকে আটক করে আক্রমণ চালায় এবং নগদ টাকা ও স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যায়। পরে রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলা দায়ের ম্যানেজারের পক্ষ থেকে। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হয়ে শুক্রবার সকাল 11টা নাগাদ বিলোনিয়া আদালতে দ্বারস্থ। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় আক্রান্ত ব্যক্তি। এদিন চন্দন ত্রিপুরা, পরিমল ত্রিপুরা, ধর্মেন্দ্র ত্রিপুরা ও ডাঙ্গাহরি ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করে ম্যানেজার। কিন্তু 7 দিন অতিক্রান্ত হতে চললেও পিয়ারবাড়ি থানার ওসি আক্রমণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তালবাহানা দেখাচ্ছে বলে অভিযোগ। ধিতিশ্রী কোম্পানির ম্যানেজারের নাম রাখাল ভৌমিক, বাড়ি বাইখোড়া থানাধীন রামরাইপাড়ি এলাকায়। তিনি বলেন, এই আক্রমণের ঘটনাটি ঘটে গত 12 জুন বিকেলে রাজনগর থানাধীন ওয়াংছড়া স্কুল কর্নার এলাকায়। ঘটনাস্থলে এলাকাবাসীরা ছুটে না আসতো তাহলে প্রাণে মেরে ফেলত। তিনি সেদিন ওয়াংছড়াতে বিএসএনএল এর টাওয়ারের কাজ দেখতে যান। কাজ শেষ করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর ওয়াংছড়া স্কুল কর্নার এলাকায় অভিযুক্তরা অতর্কিত আক্রমণ সংঘটিত করে। চিৎকার চেঁচামেচি করার পর এলাকার লোকজন ঘটনাস্থলে উঠে আসার আগেই নগদ 69,000 টাকা এবং গলার স্বর্ণের হার ছিনতাই করে পালিয়ে যায়। এলাকাবাসী ও শ্রমিকদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসক আগরতলা গিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন। আগরতলা থেকে চিকিৎসা সেরে বাড়ি আসার পরেও থানায় মামলা রেজিস্ট্রি করেনি পুলিশ। তাই বাধ্য হয়ে এদিন আদালতে দ্বারস্থ হয় ম্যানেজার। গত আগস্টে আমরা ওই বিএসএনএল টাওয়ারের প্রজেক্টে একটা কাজ করি, ওয়াংছড়া স্কুলের কর্নারে একটা কাজ করছিল। তো এখানে লেবারের সাথে এখানে কারোর সাথে সাধারণ কিছু চলেছিল না, কোনো সব ছিল না। তখন একদিন ওইখানের পরিবার নামে একটা ছিল, আমার ফোন করছিল, দাদা মনে হয় ঠিক আছে তুমি একটা থানাতে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে সেটা আমি সলিউশন করে দিই। এরপর আর কোনো শব্দ ছিল না। গত 12 তারিখ আমি ওখানে কাজ করাতে গেছি, আমার কিছু কাজ পেন্ডিংয়ে ছিল। কাজ সারানোর পরে তারা হঠাৎ আইয়া আমাকে বাধা দিল গাড়ির সামনে এসে। তখন এইখানে 2-4 কথা কাজ ঠিক করে তারা হয়তো কিছুভাবে আমার উপরে 8-10 জন মানুষ আক্রমণ করে। হাতে লাঠি ছিল, আমার পকেটে 200 টাকা ছিল, গলাতে চেন ছিল, একটা চোখের চশমা ছিল,
তারপর সবগুলো চিন্তা করে নিয়ে আনছি। তারপরে আমাকে ওইখান থেকে আমার গাড়ির ড্রাইভার এবং ওইখানে একজন লোকের স্থানীয় লোক আমাকে বিভিন্ন হসপিটালে আনে। ওইখান থেকে ট্রিটমেন্ট করার পর ভর্তি হওয়ার জন্য বলছিল, আমি ভর্তি হইনি। পরে আমি হাবানি হসপিটালে ট্রিটমেন্ট সারে আজকে আমি বিলেনাপুরের সামনে আসি। কেন কোর্টে আসার কারণ কি? ওরা আগে গত 13 তারিখ আমি পিয়ার বাড়িতে একটা এজাহার দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো রেজিস্টার করা হয়নি। আমি আজকে সকালবেলা পিয়ার বাড়ির ওসিকে আমি ফোন করলাম। ফোন করার পরিবর্তিতে উনি বলছে যে এটা নাকি আপনার কম্প্রোমাইজ সিদ্ধান্ত হয়েছে। তো আমি ওনাকে বললাম যে আমি তো কম্প্রোমাইজ, আমি অসুস্থ হয়ে পাঞ্জাতে আছি, আমি বাড়ি ছাড়া আপনার তার সাথে কম্প্রোমাইজ করি, এটা আমি কম্প্রোমাইজ পক্ষপাতি করি। এখন দেখলাম যে না, আজকে 21 তারিখ হয়েছে, এই কারণে আমি এখন প্রতিষ্ঠাপন হতে বাধ্য। এখন দেখার বিষয় আদালতে মামলা হওয়ার পর অভিযুক্তদের পুলিশ কিভাবে আড়াল করে। উদয়পুর মহকুমা বাগমা ফাঁড়ি পুলিশ প্রচুর পরিমাণে কাপড় ও চশমা আটক করতে সক্ষম হয়। উদয়পুর বাগমা ফাঁড়ি নাকা পয়েন্টে পুলিশ গাড়ি চেকিং করার সময় TR01A U1920 নম্বরের একটি গাড়ি আটক করে। এতে পুলিশ দেখতে পায় 35 কার্টন কাপড় ও 15 কার্টন চশমা রয়েছে। সঙ্গে ছিল না কাপড়ের মালিক ও চশমার মালিক। পরবর্তী সময়ে পুলিশ সমস্ত জিনিসপত্র রাধাকিশোরপুর থানায় নিয়ে যায়। বর্তমানে গাড়ি চালক, গাড়ির সমস্ত কাপড় ও চশমা থানায় রয়েছে। 12:30টায় নাকাচিনি এই গাড়িটা পাওয়া গেছে, একটা গাড়ি, যার নাম্বার TR01 AU 1920। পাওয়ার পরে গাড়িটা চেক করলাম, ড্রাইভারের সঙ্গে কথা বলার পরে জানলাম গাড়িতে কিছু কাপড় আছে। এখান থেকে এই গাড়িটাকে আমরা আর থানা পেয়ে গেছি। কাপড় ছাড়া আর অন্য কিছু আছে আর চশমা। কোথায় দেবো স্যার এগুলো মাল? শান্তিবাজার। আচ্ছা, কেন আটকেছেন স্যার? এটা এখন কাগজ দিতে পারছে না। কটার সময় আপনারা আটকেছেন? 12:30। কিভাবে আইছে এবং কোন জায়গা থেকে আইছে মাল? আগরতলা থেকে ট্রান্সফার করে আইছে। আচ্ছা, এখন কি আইনি প্রক্রিয়া চলছে এটা? হ্যাঁ, এখন চলছে। মালিক হওয়ার পরে গত 18 জুন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় দুপুরবেলায় দ্রুতগামী বাইক, অটো এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছিলেন বাইকে থাকা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী। দুজনের মধ্যে ছাত্রীটির মৃত্যু হয় শুক্রবার সকালে। মৃত ছাত্রীর নাম এরিনা দেববর্মা, বয়স 16। সে আসাম রাইফেল স্কুলের ছাত্রী ছিল, বাড়ি লেম্বুছড়া এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়। এই ঘটনায় আহত বাইক চালক ছাত্রটিও বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জীবিতে ভর্তি রয়েছে। পূর্ব আগরতলা থানার পুলিশ একটি সড়ক দুর্ঘটনা মামলা নিয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে বাইকের চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না, তার 18 বছর হয়েছে কিনা সন্দেহ রয়েছে। ছাত্রের মৃত্যুর জন্য সে বাইক চালক যুবককেই দায়ী করছেন মৃতার পরিবার, কারণ আহত ছাত্রকে তিনি চেনে না। এই ছাত্রের সাথে তার মেয়ে কোথায় রওনা হয়েছিল সেই বিষয়েও কিছু বলতে পারছেন না। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। গত 18 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মারুতি গাড়ি আর বাইক। তো বাইকে দুজন আসলেন, এর ভিতরে পিলন রাইডার ছিলেন এলিনা দেববর্মা। তো এলিনা দেববর্মা ওই দিন ঘটনার পরে জীবিতে অ্যাডমিট আসলো। তো আজকে সকালবেলা মারা গেছে নাকি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা আস্তাবল গ্রাউন্ডের এখানে রাস্তায়। আচ্ছা, দুর্ঘটনার পর যে গাড়ি এবং বাইকটি বর্তমানে কোথায় আছে? থানাতে আছে। তো মৃত কিশোরীর বাড়ির পক্ষ থেকে এখন অবধি কোনো ধরনের অভিযোগ করা হয়েছে কারো বিরুদ্ধে? হ্যাঁ, এভাবে একটা তদন্ত চলছে, একটা কেস মামলা আমরা নিয়েছি ওই দিনই 18 তারিখে। রাজধানী যোগেন্দ্রনগর রেল স্টেশনে বিদ্যুৎ সংস্পর্শ হয়ে গুরুতর আহত বহিরাজ্যের এক বিদ্যুৎ কর্মী। আহত বিদ্যুৎ কর্মীর নাম শাহিন্দার সিং, বয়স 27। জানা যায় শুক্রবার রেল স্টেশনে অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করতে গিয়ে আচমকা বিদ্যুতের সংস্পর্শে আসেন তিনি। তখন আশেপাশে কেউ ছিল না। পরে তার চিৎকারে ছুটে আসে অন্যান্য বিদ্যুৎ কর্মীরা, উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত বিদ্যুৎ কর্মী, কিন্তু কিভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে সহকর্মীরা কিছুই বলতে পারছেন না। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যোগেন্দ্রনগর রেল স্টেশন চত্বরে। काम करने से पहले बोल रहा है सुपरवाइजर की चढ़ो हमारे पास। क्या काम करते हैं ये? वो थीमन लगाने कोची का। अच्छा, तो ये कारण कैसे लगा इसको? पता नहीं सर, हम देख नहीं पाए। अच्छा, ये क्या स्टेशन पे हुआ था? हाँ, स्टेशन पर। तो पहले कौन देखा ये इसको करंट लगने के बाद? आवाज़ दिया ना, तब देखे।
तो आप लोगों ने जाके क्या देखा? वो उठा के छान के छान सकते एक ऑटो वाला उधर लेके आया। अभी हालत कैसा है? अभी तो ठीक है। ये क्या लाइन का काम करते हैं? हाँ, लाइन का। कैसे काम करते हैं? मतलब ये क्या रेगुलर स्टाफ है, मतलब कॉन्टैक्ट व्हीकल कैसे करते हैं? हम लोग LNT का है। तो अभी हालत कैसा है? अभी तो ठीक है। डॉक्टर ने क्या बताया आप लोगों को? हमको मालूम नहीं है। नाम क्या है इसका? सहेंदर सिंह। कितने दिनों से काम करते हैं यहाँ पे? यहाँ पर वो साल भर हो गया। 1 साल से। कौन सी स्टेशन पे? वो हम लोग तो उधर रहते थे पहले। जोगेंद्र नगर? नहीं, पहले उधर रहते थे अम्बासा। हाँ। अभी काम करने इधर आए थे। कौन सी स्टेशन पे? जोगेंद्र नगर। घटना রেলের ধাক্কায় গুরুতর আহত হানিফ মিয়া নামে এক রং মিস্ত্রি। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইচা বাজার সংলগ্ন এলাকায়। আহত ব্যক্তি স্ত্রী জানার বাড়ির পাশে তিনি সন্ধ্যার সময় ঘুরতে বের হয়েছিলেন, তখন রেলের ধাক্কায় গুরুতর আহত হয়। এলাকাবাসীর পক্ষ থেকে সাথে সাথে খবর দেয় পরিবারের লোকজনকে। তারা এসে দেখে রেল লাইনের পাশে পড়ে রয়েছেন হানিফ মিয়া। তখন গাড়ি দিয়ে নিয়ে আসা হয় IGM হাসপাতালে, সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বাড়ি পশ্চিম ডুকলি এলাকায়, বয়স 60। তো সন্ধ্যার সময় কাজ নাই, সুমনিত গেছিল হাঁটার লাগে। তো আমরা তো বাড়ি করে রান্না টান্না করতেছি, সন্ধ্যার সময় কাজ নাই। তো সন্ধ্যার সময় বাজারের দিকে গেছে, আমরা ইসা বাজারের দিকে যাওয়ার পরে কিছু ঘন্টা অনেক পরে খবর আইছে রেলে বাড়ি দিছে। আমরা পাড়ার ওই পোলাপান চলাবে না, রেলে ধাক্কা দিছে। হ্যাঁ, রেলে ধাক্কা দিছে। আপনারা কিভাবে খবর পাইছেন? খবর পাইছি ওই সুমনিত থেকে। ওই আমরা পাড়ার মানুষের খবর দেয়, কারণ সুমনিত তো আমিও আড্ডা করে না, আমিও আড্ডা করি, সবাই আড্ডা করে। তো তারা আমরা পাড়ার লোক ওই জাতি বেজাতি সবাই আছে, হ্যাঁ সবাই আসলো। তো তারা কইতেছে দেখ রে তোর বাপে রেলও বাড়ি খাইছে। তারপর আমরা দৌড়ে গেছি, যাওয়ার পরে যাই দিই তাই রেলের কিনারা বই ব্যাগ কোয়াইতেছে আর ইয়ে করতে। আমি আবার কইতেছি আমি তো পাইলের বাপ তুমি এনো কেমনে আইছো, কেমনে তোমার এমন হয়ে গেছে। তাই এই কোয়াইতেছে আর কইতেছে আমার বেদনা করতেছে, আমার বেদনা করতেছে। তখন কি রেলটা দাঁড়াইছিল না? না না না, এখানে রেল নাই, গেছে গাতে রেলে তো বাড়ি দিয়ে ফেলে কোনো দাঁড়ানো জায়গা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।